আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই শুনছেন, আমি মনির হোসাইন। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক। তো সোহাগ নামের ছেলেটির সাথে এই ঘটনাটি ঘটেছে। সোহাগ ছোটবেলা থেকেই অত্যন্ত চঞ্চল প্রকৃতির ছেলে ছিল। সোহাগের বয়স যখন 15 থেকে 16 বছর হবে, তখন সোহাগ একটা এলাকার ছেলের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে। তো ছোট্ট একটা বিষয়, তো খেলাধুলার বিষয় নিয়ে ঝামেলাটা হয়। তো ঝামেলাটা এক পর্যায়ে ঝগড়াতে পরিণত হয়। ঝগড়া করতে করতে সোহাগ সেই ছেলেটির মাথা ফাটিয়ে দেয়। যে ছেলেটির মাথা ফাটানো হয়, সেই ছেলেটি বাবা সোহাগের বাবার কাছে নালিশ করে যে আপনার ছেলে সাধারণত একটা ছোট্ট বিষয় নিয়ে আমার ছেলের মাথা ফাটিয়ে ফেলেছে, দেখুন এখন কি করবেন আপনি করেন। তো সোহাগের বাবা ওই ছেলের বাবাকে বলেন, ভাই যেটা হয়ে গেছে তো হয়েই গেছে, তো ওর চিকিৎসা খরচ যা লাগে সব আমি দিচ্ছি, আমি আমার ছেলের উপযুক্ত বিচার করব। তো এই কথা শোনার পরে ওই ছেলের বাবা চলে যায়। সোহাগ যখন সন্ধ্যার পরে বাড়িতে আসে, তখন সোহাগের বাবা বেদমভাবে মারধর করে সোহাগকে। সোহাগ মার খাবার পরে সিদ্ধান্ত নেয় যে সোহাগ আর এই বাড়িতে থাকবে না। সে এই বয়সেই বাড়ি ছেড়ে চলে যায়। তো বাড়ি ছেড়ে যখন বের হয়ে যায়, তখন ভাবে সে কোথায় যাবে, তার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। তখন সোহাগ চিন্তা করে, আমি আমার নানার বাড়ি চলে যাব। তো সোহাগের নানা তখনকার সময়ে মোটামুটি ভালোই প্রভাবশালী ছিল। চাষাবাদের জন্য পর্যাপ্ত পরিমাণের জায়গা ছিল, যার কারণে পর্যাপ্ত ফসল হতো। এবং ওই সময়টায় যার যত ফসল হয় তাকেই তত বিত্তবান মানুষ মনে করে তখন। তো মোটামুটি ভালোই প্রভাবশালী ছিলেন। তো পুকুর ভরা মাছ ছিল। তো এক কথায় বলা চলে, মানে মোটামুটি যা দরকার সবই ছিল, ভালো প্রভাবশালী ছিল। তো যখন সোহাগ চলে যায় নানা বাড়ি, সোহাগের বাবা সোহাগকে খুঁজতে থাকে। আর বিকাল থেকে সারাদিন ছেলেটা দেখলাম না, মারধর করলাম, ছেলেটাকে তো খুঁজে পাচ্ছি না। তো বিভিন্ন জায়গায় খোঁজার পরেও ছেলেটিকে আর পায় না, সোহাগকে আর পায় না। আর তখনকার দিনে ফোনের ব্যবস্থা ছিল না। তখনকার দিনের একজনের এক বাসার খবর নিতে হলে তার বাসায় যে খবরটা নিতে হতো। এখন যেমন আমরা একটা ফোন কলের মাধ্যমে সব কিছু কার কোথায় অবস্থান আছে আমরা জানতে পারি, কিন্তু তখন সেই বিষয়টা ছিল না, ফোনের কোনো ব্যবস্থা ছিল না। তো যাই হোক, সোহাগের নানা সোহাগকে পেয়ে খুব খুশি হয়। এবং সোহাগের নানা জানতে পারে না যে সোহাগ বাড়ি থেকে ওর বাবার হাতের মার খাওয়ার পরে রাগ করে চলে এসেছে। তো জানার কোনো ব্যবস্থাও ছিল না। তো সোহাগের নানা নানি মামা মানে মোটামুটি সবাই খুব খুশি ছিল। একটা মাত্র নাতি, একটা মাত্র ভাগিনা এসেছে। তো যতটুকু পারে তো সোহাগের আপ্যায়ন করা নিয়ে ব্যস্ত থাকে। তো সোহাগেরও নানা বাড়িতে ওইখানে তো ওর কয়েকটা বন্ধু ছিল, তো ওদের সাথেই আড্ডা দিয়ে ওর দিন ভালোই কাটছিল। তো সোহাগের নানা বাড়ির পাশে, নদীর পাশে, সোহাগের নানা বাড়ির পাশে একটা নদী ছিল। সেই নদীর পাশে একটা বট গাছ, বটগাছটি এখনও আছে। তো বট গাছে এলাকার ছেলেপেলে যে ওখানে খেলাধুলা করতো, আড্ডা টাড্ডা মারতো, ওখানে যে সবাই বসতো বিকেলবেলা। ওই দিন সোহাগ বিকেলবেলা সেই বট গাছের ওখানে যায়। যাওয়ার পরে দেখে এলাকার কোনো লোকই সেদিন বট গাছের ওখানে যায়নি। তো বট গাছের কাছে গিয়ে দেখেন একটা মুরব্বি টাইপের লোক বট গাছের নিচে বসে আছেন। তো সোহাগ ভাবলো হয়তো লোকটা পরিচিত কিনা, আমি কাছে যাই। তো কাছে যাওয়ার পর দেখেন লোকটি বয়স্ক এবং সাদা পাঞ্জাবি এবং সাদা লুঙ্গি পরা। তো দেখে মনে হচ্ছিল কোনো তান্ত্রিক টাইপের লোক হবে। তো উনি কাছে যাওয়ার পরে লোকটিকে জিজ্ঞেস করলেন, তো দাদা
আপনি কোথায় থাকেন? তো লোকটি সোহাগের দিকে তাকিয়ে একটু মৃদু হাসলেন, হেসে বললেন, আমি এখানেই থাকি। তো সোহাগ তখন মনে মনে ভাবলেন, আসলেই লোকটা আমার পরিচিত না, মনে হয় নানার এলাকার লোক, আমাদের এলাকার লোক কেউ না আমার মনে হচ্ছে। তো এক কথায় দুই কথায় লোকটির সাথে কথা বলতে থাকেন। কথা বলতে বলতে সোহাগ ওই লোকটির সাথে মোটামুটি কথায় মশগুল হয়ে পড়েন। সোহাগ এমনিতেই মিশুক প্রকৃতির ছেলে ছিলেন, যেখানেই যেত সেখানেই নিজেকে মানিয়ে নিতে পারত। যাই হোক, কথা বলতে বলতে কথার মাঝে সোহাগ জিজ্ঞেস করেন, দাদা আপনি কি করেন? তখন লোকটি একটু ভারী গলায় বলল, আমি কালো কাজ করি। তো কালো কাজ, সোহাগ তখন কালো কাজ জিনিসটা কি বুঝতে পারে না। তো তখন সোহাগ আবার জিজ্ঞেস করেন, দাদা তো কালো কাজ বিষয়টা তো বুঝতে পারলাম না, আমাকে একটু বুঝিয়ে বলবেন? তো তখন ওই ওই লোকটি এদিকে ওদিকে তাকিয়ে একটু নিচু গলায় বললেন, আমি ব্ল্যাক ম্যাজিক করি। তো ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করি। তো এই কথা বলার পরে সোহাগ একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদা এই কালো জাদু বিষয়টা কি, এটাতে কি করা যায়? তখন ওই লোকটা বললেন, কালো জাদু এমন একটা বিদ্যা, কেউ যদি মনোযোগ দিয়ে এটার সাধনা করতে পারে তাহলে সব কাজই এই কালো জাদু দিয়ে করা সম্ভব। তো তখন সোহাগের মনে একটা দুষ্ট বুদ্ধি আসে। সে বুদ্ধিটা এমন, আমার সাথে যার ঝগড়া হয়েছিল, যার কারণে আমি বাবার হাতে মার খেয়ে এই গ্রাম ছাড়া হয়েছি, আমি তার উপর প্রতিশোধ নেব এই কালো জাদু শিখে। তো তখন সোহাগ ওই 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 লোকটাকে বলেন, দাদা আমাকে কালো জাদু শিখাবেন? তাকিয়ে বললেন, আসলে কালো জাদু বিষয়টা খুবই কঠিন, এটা শিখতে গেলে অনেক বিপদের সম্মুখীন হতে হয়, অনেক ভয় আছে এটাতে, এটা তোমার শেখার দরকার নেই। তোমাকে আমি চিনিও না, তুমি এই গ্রামের না, তুমি কোথা থেকে এসেছো, তোমার আব্বা আম্মা তো হয়তো চিন্তা করতেছে, তুমি তোমার আব্বা আম্মার কাছেই চলে যাও। তো সোহাগ এই কথাটা শোনার পরে তো সোহাগ ওই লোকের প্রতি আরো বেশি বিশ্বস্ত হয়ে যান, ওই লোকের ভক্ত হয়ে যান। বিষয়টা এই কারণে, সোহাগ যে বাড়ির থেকে রাগ করে এসেছে, সোহাগের জন্য যে সোহাগের আব্বা আম্মা মানে টেনশন করতেছে, দুশ্চিন্তা করতেছে, এই বিষয়টি সোহাগ ছাড়া কেউ জানার কথা নয়, এমনকি ওনার নানা নানিও জানে না। তাহলে এই লোক কিভাবে জানলো? অবশ্যই এই লোক পাওয়ারফুল, এই লোককে ছাড়া যাবে না। আমার যেভাবেই হোক এই লোকের সাথে আমার থাকতে হবে এবং এই লোকের কাছ থেকেই আমার কিছু শিখতে হবে। তো সোহাগের এমন একটা মনোভাবনা চলে আসে। তো সোহাগ তখন কি করে, সোহাগ ওই লোকটাকে খুব জোরাজোরি করে এবং বলে, আমাকে শেখাতেই হবে, আমাকে শেখাতেই হবে, যেভাবেই হোক আপনি যাই বলেন না কেন আমাকে শেখাতে হবে। তো তখন ওই লোকটা বলে, এক পর্যায়ে সেই লোকটা রাজি হয় এবং বলে, শোনো এই কাজটা কিন্তু খুব কঠিন কাজ, এই কাজটা শিখতে গেলে প্রচুর সাহসের দরকার আছে। আর বিষয়টা হলো, তুমি অনেক কিছু দেখে ভয় দেখাবে, তুমি অনেক কিছু দেখতে পারো, কিন্তু সেগুলো দেখে তোমার ভয় পাওয়া যাবে না। তুমি যদি ভয় পাও সেক্ষেত্রে তুমি তো শিখতে পারবেই না, বরঞ্চ উল্টা তোমার ক্ষতি হয়ে যাবে। তুমি দেখো, আরেকটু চিন্তা ভাবনা করে দেখো, তুমি ছোট মানুষ, আসলে তোমাকে এটা শেখানো ঠিক হবে কি না। কিন্তু সোহাগ নাছোড়বান্দা, তো উনি শিখবেই। তো তখন যখন সোহাগ জেদ করে শিখবেই, তখন সেই তান্ত্রিক বলে, আচ্ছা ঠিক আছে, আমারও একটি শিষ্যের দরকার ছিল, তুমি যখন শিখবা তাহলে শিখো, আমার বিদ্যাটা পরবর্তীতে তুমি ধরে রাখতে পারবা। তো এমন আমার একটা লোক দরকার ছিল, আচ্ছা ঠিক আছে তোমাকে শিখাবো। তো তখন সোহাগ বলে, তো দাদা আমি কখন শিখবো, কখন আসবো আপনার কাছে? তখন সেই তান্ত্রিক বলেন, আমার কাজ হলো কালো জাদু,
তো আমার এই কালো জাদু সাধনা করতে হলে রাতে করতে হবে, দিনে এর কোনো কাজ নেই। তুমি আমি যেখানে এটার সাধনা করি, তোমাকে সেখানেই রাতে যেতে হবে। তুমি কি পারবা? তুমি আবারও চিন্তা করে দেখো। তোমাকে আবারও আমি সময় দিলাম, তুমি একটু ভাবো, ভাবার পরে আমাকে বলো। একবার যদি তুমি এ রাস্তায় পা দাও, তুমি কিন্তু আর ফিরতে পারবা না। যদি ফিরতে চাও, সেক্ষেত্রে তোমার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তোমাকে আমি আবারও সাবধান করছি। কিন্তু সোহাগ নাছোড়বান্দা, তো ওর সোহাগের একটাই লক্ষ্য থাকে, সে কালো জাদু শিখে ওই ছেলেটার ক্ষতি করবে, এটাই ওর লক্ষ্য। যাই হোক, সোহাগ বলে না, আমি শিখবই, আমি পিছু হটবো না, তো আমি ভয়ও পাবো না। তখন বলে, তাহলে চলো আমার সাথে। তখন ওই তান্ত্রিক সোহাগকে নিয়ে নদীর পার ঘেঁষে অনেক দূর হাঁটতে হাঁটতে চলে যায়। হাঁটতে হাঁটতে একটি পুরনো শ্মশানের কাছে চলে যায়। শ্মশানের পাশেই একটি বড় গাব গাছ ছিল। সেই গাব গাছের নিচেই সেই তান্ত্রিক সাধনা করত। তুমি কালকে রাতের বেলা এখানে আসবে এবং আসার সময় তুমি অবশ্যই সাদা লুঙ্গি এবং সাদা পোশাক, এক কথায় সাদা পোশাক পরিধান করে আসবা। তো সোহাগ রাজি হয়, চলে যায়, সেদিনের মতো চলে যায়। সোহাগ সেদিন যাওয়ার পরের দিন সকালে সোহাগ বাজার থেকে একটা সাদা লুঙ্গি এবং একটা সাদা ফতুয়া কিনে সেগুলো লুকিয়ে রাখে। আর টাকা পয়সার বিষয়টা হচ্ছিল, সোহাগের নানা, আমি তো আগেই বলেছি, প্রভাবশালী ছিল এবং একটাই নাতি। সোহাগের পকেট খরচ নিয়ে, হাত খরচ নিয়ে কোনো সমস্যায় পড়তে হতো না। সোহাগের নানা দিত, সোহাগের মামা দিত এবং সোহাগের নানির কাছ থেকেও হাত খরচ নিত সোহাগ। যাই হোক, তো সোহাগ ওই দিন রাতে যাবে, কিন্তু ওই দিন রাতে যাবে বিষয়টা হচ্ছে, গ্রাম অঞ্চল, তখনকার সময়ে সবাই দিনের বেলা কাজ করত, রাতের বেলাই সবাই আড্ডা মারতো, হাডুডু খেলা এবং দোকানে বসে আড্ডা মারা, এক জায়গায় বসে আড্ডা মারা, গল্প করা, সেটা রাতেই হতো। তো সোহাগ সেদিন সে জামা কাপড়গুলো নিয়ে তো বাড়ির থেকে বের হয়ে অন্য জায়গায় যে চেঞ্জ করে সেই তান্ত্রিকের কাছে, সেই শ্মশানের পাশে গাব গাছের নিচে চলে যায়। যখন তান্ত্রিকের কাছে যান, তখন সোহাগ দেখে তান্ত্রিক চারিদিকে মোমবাতি, আগরবাতি, আরও অনেক কিছু নিয়ে বসে তুমি ধ্যানে মগ্ন আছেন। তো তখন সোহাগ যাওয়ার পরে একটা সালাম দেন। তো সালাম দেওয়ার পরে তো তান্ত্রিক সোহাগের দিকে তাকান, রক্তবর্ণ চোখ নিয়ে তাকিয়ে ইশারা করেন বসার জন্য। তো সোহাগ বসে। তো এইভাবেই সোহাগের চলতে থাকে, শেখানোর কাজ চলতে থাকে। এরকম শেখায়, কয়েকদিন শেখানোর পরে সোহাগ মোটামুটি কিছুটা পারে, কিছুটা এবং অ্যাপ্লাইও করে, না মোটামুটি কাজ হয়। সোহাগ তো সেই খুশি। সোহাগকে সেই তান্ত্রিক তখন বলেন যে, তুমি মোটামুটি ভালোই শিখেছ, আজকে আমার একটা বড় ধরনের সাধনা আছে, তুমি যদি এই সাধনাটা করতে পারো, তাহলে তুমি বড় ধরনের একটি শক্তির অধিকারী হবা, তুমি বড় একটা শক্তি পাবা, ক্ষমতা পাবা, তুমি সেই শক্তিতে অনেক কিছুই করতে পারবা। তুমি কি সেটা করতে চাও? তো সোহাগ বলে, অবশ্যই। তুমি কিন্তু ভয় পাওয়া যাবে না, এটা করতে গেলে অনেক কিছু দেখবা, তুমি অনেক ভয়ের কিছু আসবে, তুমি যদি ভয় পাও সেক্ষেত্রে তোমার ক্ষতি হবে। তো সোহাগ বলে, এতদিন যেহেতু কিছু হয়নি, তাহলে সামনেও কিছু হবে না। তখন তান্ত্রিক বলে, আজকের যে রিচুয়ালটা আছে, যে সাধনাটা করব, সে সাধনাটা একটু ভয়ঙ্কর, তুমি ভাবো করতে পারবা কিনা। তো সোহাগ বলে, হ্যাঁ। সোহাগের একটা নেশা এসে যায়, তো ওই শক্তি পাবার একটা নেশা আসার কারণে সোহাগ বলে, হ্যাঁ আমি পারবো, আমি করব। তো সোহাগ প্রতিদিনের ন্যায় সে অনেক রাত 10টা না 11টা 12টার পরে সোহাগ যায় সেই তান্ত্রিকের সেই আস্তানায়, যেখানে তান্ত্রিক সাধনা করত। তো যাওয়ার পরে দেখে তো মোমবাতি, আগরবাতি জ্বালানো আছে, কিন্তু তান্ত্রিক নাই, তার উস্তাদ নেই। তো উনি ভাবে, উনি উস্তাদ বলতেন না, দাদা বলতেন। তো বলতেন, দাদা হয়তো কোনো কাজে কিছু জিনিস আনতে গেছে, আমি এসে বসি। তো সোহাগ সেখানে বসে এবং বসে থাকে।
বসে থাকতে 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 1 ঘন্টা, আধা ঘন্টা, প্রায় 2 ঘন্টার মতো বসে থাকে। বসে থাকার পরেও সেই তান্ত্রিক আর আসে না। এবং উনি আরেকটা জিনিস খেয়াল করেন যে তার সামনে একটা কাফনে পেঁচানো লাশ আছে। তো উনি বললেন, আজকে কি কোনো লাশ নিয়ে সাধনা করবেন? তো উনি বসে থাকতে থাকতে এক প্রকার বিরক্ত হয়ে যায় সোহাগ। এবং তার মনে কৌতূহল জাগে, আসলে লাশটা কার, আমি একটু দেখব। তো সোহাগ এমনিতে সাহসী ছিল, যার কারণেই তো ওই সোহাগ ওই লাশটাকে দেখতে যায়। সোহাগ যখন কাপনের কাপড় সরায়, সোহাগ যা দেখে, আসলে তা দেখার জন্য সোহাগ মোটেও প্রস্তুত ছিল না। এবং এরকম বিষয় সোহাগ জীবনে দেখতেও চাইবে না। তো সোহাগ দেখে সেই দাদা মানে ত্রান্তিকের বডিটাই সেখানে পড়ে আছে, লাশটাই সেখানে পড়ে আছে। তো এটা দেখার পরে সোহাগ মানে ভয়ে একেবারে ঠান্ডা হয়ে যায়, জমে যায়। তো কি করবে সোহাগ ভেবে উঠতে পারছিল না। সোহাগ সব কিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে সেই স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। এবং সোহাগ মানে দ্রুত গতিতে সেই স্থান ছেড়ে চলে আসার জন্য চেষ্টা করে। কিন্তু একটা বিষয়, সোহাগ যখন ওইখান থেকে চলে আসার চেষ্টা করে, সোহাগের শরীর প্রচণ্ডভাবে ভারী হয়ে যায়। সোহাগ যেমন সামনে এগোতে পারছিল না। সোহাগ 1 পাও সামনে যায়, মনে হচ্ছিল 3 পা পিছনে চলে আসে, এমন অবস্থা হচ্ছিল। এবং পিছনে সেই শ্মশানে এবং সেই গাব গাছ মনে ভেঙে ভেঙে যাবে, ঝড়ের সৃষ্টি হয়। সোহাগ ভয় একটু বাড়তে থাকে। এগুলো দেখার পরে সোহাগ প্রাণপণে যতটা শরীরে শক্তি আছে সেই শক্তি দিয়ে দৌড়ানোর চেষ্টা করে। কিছু দূর আসার পরে সোহাগ পিছন থেকে একটি কণ্ঠ শুনতে পায়। সে কণ্ঠটা হচ্ছে তার উস্তাদ, সেই ত্রান্তিকের কণ্ঠে। সে করুণ কণ্ঠে বলছিল, সোহাগ, আমাকে একটা ব্যবস্থা করে দিয়ে যা। তো কণ্ঠটা এতই করুণ ছিল, এতই নরমভাবে করুণভাবে বলছিল, যেন সোহাগের হৃদয় ভেঙে যাবে এমন অবস্থা। হৃদয় মানে কি বলবো, ঠান্ডা হয়ে যায়। আর সেই কণ্ঠটা শোনার পরে সোহাগের ভয় আরো বেশি বেড়ে যায়। কারণ হচ্ছে যে লাশটা উনি দেখে এসেছে, সে লাশটাই যখন কথা বলছে, তো ভয় পাবারই কথা। তখন সোহাগ কি করে, দৌড়ে দৌড়ে শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে সোহাগের নানার বাড়ির উঠানে এসে পড়ে যায়। যখন সোহাগের নানার বাড়ির উঠানে এসে পড়ে যায়, তখন সোহাগের নানা, মামা এবং নানি শব্দ পেয়ে সবাই বের হয়ে আসে। বেরিয়ে দেখে সোহাগ অজ্ঞান হয়ে পড়ে আছে। তো সোহাগকে ধরে হাতে মুখে পানি দিয়ে, মাথায় পানি দিয়ে জ্ঞান ফিরায়। জ্ঞান ফিরানোর পরে সোহাগ আবোল তাবোল বলতে থাকে, আবোল তাবোল মানে ব্যবহার করে, অন্যরকম ব্যবহার করে। তো সোহাগের নানা ভাবেন, গ্রামের রাস্তা, অত রাত্রে এসেছেন, হয়তো বা কিছু দেখে ভয় পেয়েছেন। এর জন্য সোহাগের নানা আর অতটা বিষয়টা এত পাত্তা দেয় না। পাত্তা না দিয়ে সোহাগের নানা যতটুকু জানেন ততটুকু ঝাড়ফুঁক করে তো ওদিনের মতো শুয়ে থাকেন এবং সোহাগও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ওঠার পর সোহাগের সেই অস্বাভাবিক আচরণ থেকেই যায়। বিভিন্ন রকম অস্বাভাবিক আচরণ করতে থাকে। তো ওর নানাকে চিনে না, নাম ধরে ডাকতে থাকে। তো বিভিন্ন রকমের আচরণ করার পর তো ওর মামা ওর আব্বাকে খবর দেয়, যে এটা বলে যে সোহাগ আমাদের বাসায় এসেছে, তো তোমরা আসো। তো সোহাগের আব্বু আম্মু দুজনে আসেন। আসার পরে সোহাগের অবস্থা অবনতি হতে থাকে। সে একটা অস্বাভাবিক আচরণ করে, সে মানুষের মতো কোনো আচরণ করে না। দেখে মনে হচ্ছে মানসিক কোনো সমস্যা। তো ওর নানি তো নামাজ রোজা করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তো উনি একটা হুজুরকে খবর দেন সোহাগকে দেখার জন্য। তো হুজুর এসে সোহাগকে দেখে সেই হুজুর আর সোহাগের সামনে কিছু বলে না, সে চলে যায়। এবং পরক্ষণে জানায় সোহাগকে খুব খারাপ একটা জিন ওনাকে আছর করেছে, যে যার কারণে সোহাগ এমন করছে। তো এটা আমার দ্বারাই সম্ভব না, আমি পারবো না। তো আমার চাইতে ভালো কাউকে নিয়ে আসেন যারা এই বিষয় নিয়েই চর্চা করে। তখন সোহাগের নানা পাশের গ্রাম থেকে একজন হুজুর নিয়ে আসেন। তো হুজুর নিয়ে আসার পরে তখন হুজুর
দেখেন সোহাগকে। দেখার পরে ওই হুজুর বলেন, আমি আজকে কিছু বলতে পারবো না, আমি কালকে বলবো। তখন তার হুজুরের যে পালিত জিন থাকে, সেই জিনের দ্বারায় তো জানার চেষ্টা করে, এবং সেই জিন যে কথা জানায় সেটা হচ্ছে এমন ছিল যে সোহাগ যে তান্ত্রিককে দেখেছিলেন সেটা কোনো মানুষ ছিল না, সেটা একটা জিন ছিল, এবং সেই জিনই সোহাগকে কালো জাদু শিখিয়েছেন। এবং যেই ইসের কথা বলতেন, সে যে শ্মশানের কথা বলেছেন, সেখানে আসলে তেমন কিছু নেই। তো পরের দিন কয়েকজন মিলে সেই শ্মশানে যান এবং সোহাগকে ঝাড়ফুঁক করে যতটুকু পারে সুস্থ করে সে পরের দিন সোহাগকে নিয়ে সেই শ্মশানে যান। সেখানে যেয়ে দেখেন শ্মশান কোথায়, শ্মশান তো নেই। তো কোনো এক সময় শ্মশান ছিল, সেই শ্মশানে জঙ্গল হয়ে সেটা ভরে গেছে, এবং শ্মশানের বাহিরে যে গাব গাছের কথা বলেছিল সেই গাব গাছও নেই সেখানে। তো অনেক খোঁজাখুঁজির পরে দেখা যায় এক সময় এই গাব গাছটা ছিল এখানে, তো কেটে ফেলা হয়েছে। সেই গাব গাছের গুঁড়িটা পাওয়া যায় এবং তার পাশেই একটা বস্তা পাওয়া যায়। তো বস্তাটা যখন খোলা হয় তখন দেখে সেই বস্তার ভিতরে মানুষের হাড়গোড় এবং একটা মাথা। তখন ওনারা ভাবে হয়তো এই হাড়গোড় এবং মাথা সেই ত্রান্তিকেরই, যে সোহাগের মাধ্যমে হয়তো সাহায্য চেয়েছিল বা কিছু করতে চেয়েছিল, শেষকৃত্য হয়তো বা করতে চেয়েছিল। যাই হোক, সেই হাড়গোড়কে তারা একটা গর্ত করে সে গর্তের ভিতরে পুঁতে দেয়, এবং সোহাগকে, যেহেতু সোহাগ মুসলমানদের তো কালো জাদু সম্পূর্ণ নিষিদ্ধ, কালো জাদু করা যাবে না, সম্পূর্ণ নিষিদ্ধ। এবং সোহাগকে সেই হুজুর তওবা পড়ান, তওবা পড়িয়ে সেই সোহাগকে একটা তাবিজ দেন এবং বলেন যতদিন থাকবা তুমি এই তাবিজটা সাথে রাখবা, এবং সোহাগকে কিছু আমল শিখিয়ে দেন। সোহাগকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেন এবং সে আমলগুলো করতে বলেন। তো আস্তে আস্তে এই সমস্যার সমাধান হয়ে যায়। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেই ঘটনাটি আমার এক পরিচিত মামার কাছ থেকে শুনেছিলাম। যে ঘটনাটি ঘটেছিল 1980 সালের দিকে আলমডাঙ্গার প্রত্যন্ত একটি গ্রামে। যার সাথে ঘটেছিল ঘটনাটি, সে ছিল পেশায় একজন কসাই। যখন ঘটনাটি ঘটেছিল আলমডাঙ্গায়, তখন প্রচণ্ড ডাকাতের উৎপাত ছিল এবং খুন খারাপি প্রতিনিয়ত ব্যাপার। শুধু তাই না, মানুষ যখন ঘুমাতো তার কাছে লাঠি সুটা নিয়ে ঘুমাতো, যেন ডাকাত আসলে তার মোকাবেলা করতে পারে। যাই হোক, যখন ওই লোকটা প্রতিদিনের মতো কাজ শেষ করে তার কর্মচারীদের সাথে করে নিয়ে বাসার দিকে রওনা হয়। তার বাসাটি ছিল একেবারে গ্রামের শেষ প্রান্তে। তো ওর কর্মচারীরা যখন অর্ধেক রাস্তায় আসে, যার যার বাড়ি চলে যায়। বাকি যে প্রায় 1 কিলোর মতো রাস্তা তার একা যেতে হবে, এবং উনি যে রাস্তায় যেতেন সেই রাস্তার 2 পাশে জঙ্গলে ভরা ছিল। তো উনি হেঁটে হেঁটে যাচ্ছেন। তো এমন সময় জঙ্গলের ভিতর থেকে লাইট দিয়ে কেউ সিগন্যাল দিচ্ছিল। তো তখনকার সময়ে এক ডাকাত আরেক ডাকাতকে লাইটের মাধ্যমে সিগন্যাল দিত। তো উনি ভাবলেন হয়তো কোনো ডাকাত আমাকে ডাকাত ভেবে সিগন্যাল দিচ্ছে। তো উনি দ্রুত হাঁটা শুরু করেন। উনি কিছুক্ষণ হাঁটার পরে আবারও সেই সামনে আরেকজন ওইখান থেকেই লাইট মেরে সিগন্যাল দিচ্ছিল। তখন উনি ভাবেন, আসলে আমি যে বলে আসি ওনাদের, আসলে ওনারা যা ভাবছেন আমি তা না, আমি ওনাদের সাথে ডাকাত না, আমি অন্য লোক। তো এই কথা বলতে উনি যখন জঙ্গলের ভিতরে যান, উনি যে ওখানে গিয়ে কোনো ডাকাত পান না। কোনো কিছু না দেখে উনি ভেবাচাকায় পড়ে যান। কিরে, এখনই আমাকে লাইট মারলো, লাইট মেরে সিগন্যাল দিল, কিন্তু এখন ডাকাত নেই, কই গেল? এই কথা বলে উনি ঘুরে যখনই আবার রাস্তার দিকে আসতে যাবেন, তখনই উনি কিছুর সাথে পা বেঁধে পড়ে যান।
তো উনি ভালো করে খেয়াল করে দেখেন তার সামনে নববিবাহিত একটি হিন্দু মেয়ের লাশ পড়ে আছে। তো উনি ভালো করে দেখেন হয়তো ডাকাতরা মেরে ফেলে রেখে চলে গেছে। তো তিনি আরও দেখেন যে ওই মেয়েটির সারা শরীরে মোটামুটি ভালো ধরনের স্বর্ণ অলংকার ছিল, স্বর্ণের সব। তো তখন ওই কসাইটার মনে একটা লোভ জাগ্রত হয়। তো উনি মনে মনে ভাবেন যে এখান থেকে কিছু গহনা উনি নিয়ে যাবেন। তো উনি যে ভাবনা, আজকে আমাদের সাথে সোহেল ভাই একটি ঘটনা শেয়ার করবে, তার জীবনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো সোহেল ভাই, তো শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল ইসলাম। আমার দেশের বাড়ি কুড়িগ্রাম জেলা চিলমারি থানা। আমার জীবনে একটি ঘটে যাওয়া ঘটনা আমি প্রকাশ করতেছি। আমাদের বাড়ির থেকে এই অল্প একটু দূরে আমাদের একটা বাঁধঝাড়, দুই পাশে দুইটা বাঁধঝাড়, মাঝখানে একটা ছোট্ট ব্রিজ। রাস্তার পাশে ওই দিক দিয়ে পানি যাওয়া আসা করতো। ঠিক গরমের দিন, আনুমানিক রাতের 11টা থেকে 11:15, আমি এবং আমার এক চাচাতো ভাই, আমার অনেক সিনিয়র, আমরা এক লগেই থাকতাম। তো সে বললো যে অনেক গরম, তাহলে আমরা একটু বেড়ায় আসি বাইরের থেকে। তো তখন বললো ভাই ঠিক আছে চলেন যাই। তখন আমরা দুই ভাই বাড়ির থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে ওই বাঁশঝাড়ের ওই দিক গেছি। যাওয়ার পরে ব্রিজের পাশে বসলাম, বসে প্রায় আধা ঘন্টার মতো এই সেই কথাবার্তা গল্প করতেছিলেন, বিভিন্ন বিষয়ে গল্প করতেছি। তো হঠাৎ করে একটা বিড়াল বাজার থেকে বের হলো। আমরা মনে করলাম যে বিড়াল বের হতেই পারে, স্বাভাবিক, রাতের বেলা বিড়াল বের হতেই পারে, আমরা কিছু মনে করলাম না। এরপরে হঠাৎ করে বাজারে প্রচুর আওয়াজ, মনে এমন ঝড় মনে চলে দিতেছে, সবকিছু ভেঙে চুরে নিয়ে যেতেছে। তো তখন একটু মনে ভয় ঢুকলো যে হঠাৎ করে বাতাস কিচ্ছু নাই, অথচ বাজারে এত বাতাস হইতেছে, কারণ কি? তো তখন আমরা দুই ভাই মনে করেন যে একটু উঠে দাঁড়াইলাম। দাঁড়ানোর পর একটু আগাইলাম বাজারের ওই দিক, যে আসলে ঘটনাটা কি। তো এদিক আগানোর পরে দেখি যে বিড়াল তো বের হয়েছে, বিড়াল বের হওয়ার পরে দেখি অন্য আকৃতির এক কুকুরের মতো। হ্যাঁ, কুকুর না, কুকুরের মতো। আমরা আগাইছি, আমাদের সামনে বের হয়ে শুধু আমাদের এদিক তাকানোর পরেই মনে করেন যে কয়েক সেকেন্ডের ব্যাপার, সামনে তাকা দিয়ে আর নাই। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে কুকুরের মতো যে প্রাণীটা, সেটা আপনাদের সামনে এসে আপনাদের চোখের দিকে আপনাদের দিকে তাকাইছে। তাকানোর পরে এই মানে দেখানোর পরে দেখি যে নাই, হঠাৎ করেই নাই, অদৃশ্য হয়ে গেল। পরে আমাদের মনে একটু ভয়। তা আমার আবার স্বাস্থ্য ভাই অনেক সাহসী, মোটামুটি যদিও সাহসী, তার মনেও একটু ভয়। সে বলতেছে তাইলে ব্যাপারটা দেখি কি হয় আমাদের সাথে। তখন আমরা রিটার্ন আবার ব্রিজের ওখানে গেলাম। যাওয়ানোর পরে ব্রিজের উপরে বসেছি। হঠাৎ করে ব্রিজের নিচ থেকে আওয়াজ আসতেছে পানির। গরমের দিন, ব্রিজের নিচে কোনো পানি টানি কিচ্ছু নাই, একবারে শুকনো। তো ইতিমধ্যে আমার এক স্বাস্থ্য ভাই আরো একজন, সেও আসলো। সেও বাসার থেকে বের হয়ে আসার পরে আমাদের সাথে দেখা, বললাম যে ভাই এই ঘটনা। সেও মোটামুটি সাহসী, বলতেছে তাই নাকি, যে এখানে পানি নাই, কিছু নাই, অথচ ব্রিজের নিচে শব্দ হয়, কারণটা কি? পরে বললাম যে ভাই তাহলে দেখেন। কয় ঠিক আছে। বসলাম, আবার দেখি যে আবারও একই অবস্থা। তিনজন বসার পরে আবার একই অবস্থা, যে এই পানির শব্দ। এরপরে যাই হোক, ভাই বললাম ভাই শব্দ পাইতেছেন? কয় হ্যাঁ, শব্দ তো পাইতেছি। পরে ভাই আবার সাহসও করলে তাহলে আমি একটু দেখি। আর নিচে নামার পরে দেখি যে পানি তো দূরের কথা, পানির অংশও নাই, কিচ্ছু নাই, একবারে শুকনা। পরে ভাই বললো তো যে এনে তো কিছুই নাই, পানি তো দূরের কথা, একবারে শুকনা মাঠ। কিসের আওয়াজ আসতেছে? আমরা যে ব্রিজের অপর সাইডে ছিলাম, আরেক সাইডে চলে গেলাম, যে দেখি ওই পাশে কি হয়। আবার ওই সাইডে গেছি, যে সাইডে আগে বসেছিলাম, দেখি যে একই শব্দ, একই সাউন্ড, পানি
পানির শব্দ হইতেছে। পরে ভাই বলল যে না, ব্যাপারটা কি দেখতে হয়। তখন আমরা বললাম কি ব্রিজ থেকে একটু সামনে গেলাম, বাজারের ওই দিকে গেলাম, মতে দেখি যে আবারও বিড়ালের বাচ্চা, আবার বিড়ালের আবার ওই একই বিড়ালের বাচ্চা আগের মতোই। তখন মনে করেন যে আরো একটু ভয় ভয় লাগলো আমার মানে আপনি বেশি আমি বেশি ভয় পাইছি, কারণ আমি একটু ছোট তখন। কারণ আমি চিন্তা করতেছি যে আমি দৌড় দিব বাড়িতে, এরকম একটা ভাব নিছি। তা আমার ভাই আবার বুঝতে পারছে, বলছে যে দৌড়েস না, দৌড়া যাবে না, দেখি ঘটনাটা কি হয় আমাদের সাথে, যেহেতু আমাদের বাড়ির পাশেই। হ্যাঁ, আমরা তিনজন আছি, এত ভয়ের কোনো কারণ নেই। তো যদিও আমি আমার বড় ভাই মুখে বলতেছে, তারপরেও তার মনে একটু ভয়। ইতিমধ্যে বিড়ালের বাচ্চা চলে গেল, দেখি যে আবার কুকুর। আপনাদের বিভিন্ন ভাবে ভয় দেখানো ভয় দেখায় কুকুর। কুকুর দেখে তো আমাদের আবারও মাথা নষ্ট, কি রে একটু আগে দেখলাম কি, আর এখন আবার কুকুর, ঘটনাটা কি? ভাই বলতেছে কিচ্ছু করার দরকার নেই, আমরা শুধু তাকায় তাকায় দেখি আমাদের সাথে কি ঘটে। যাই হোক, ভাইয়ের কথা শুনে একটু মনে সাহস পেলাম যে না, দেখি আসলে ঘটনাটা কি হয় আমাদের সাথে। পরে আমরা একটু আগাইছি, ইতিমধ্যে আমাদের ওই জায়গায় কিছুদিন আগে আমরা আমি আরো ছোট ছিলাম, তো ওই সময় আমাদের এলাকার এক মুরব্বী লোক, ওনার ছেলে একটা মেন্টাল ছিল, মাথার সমস্যা, ওনার বাবারে উনি বডি দিয়ে কোবাইয়া মারছে। মাথা ভালো মেন্টাল ছিল, এই কারণে তো ওনার কবরটা হলো ঠিক বাজারের পাশেই। তো মনে করেন যে আমরা এমনি তো কোবাইন্যা মানুষ, মনে করেন যে অনেক মুরব্বী মানুষ আর বিশ্রী অবস্থা করে ফেলছিল। তো এই কবরটা দেখে আমাদেরও মানে এলাকার মানুষ অনেকেই ভয় ভয় অনুভব করতো, আমরাও অনুভব করি। আমরাও সবসময় একা ওই দিক যাইতাম না, কারণ অনেকে কয় যে এইটা বের হয় ওইটা বের হয়, তবু এত বিশ্বাস করতাম না। কিন্তু আমাদের সাথে যখন এই ঘটনাটা একটু হয়েছে, তখন আমরা একটু বিশ্বাসে নিয়ে আসছি যে না, আসলেই তো ঘটনাটা সত্য। এরপরে আমরা কবরের ঠিক পাশাপাশি গেছি, এরপরে আবার বিড়ালের বাচ্চা বের হয়েছে। বের হওয়ার পর দেখি আমার বড় ভাইয়ের পায়ের সামনে আসে, ঘোরাঘুরি করে। ভাই আবার 2-3 বার লাথিও মারছে, সরে যা, ঠিক আছে, সরে যায় আবার আসে, যায় আবার আসে। আমার মনে মনে আরো ভয় যে না ভাই, আমি দৌড় দেবো, এরকম একটা অ্যাটাক নিয়ে হেলেছি যে আমি দৌড় দেব। আমার ভাই আমার হাত ধরছে, দৌড় দেওয়া যাবে না, ধরে রাখছে যে তোমার দৌড় দেওয়া যাবে না, কারণ তুমি যদি দৌড় দাও তাইলে হয়তো বা আমাদের কাছে অ্যাটাক করতে পারে, সমস্যা হইতে পারে। এই জন্য তারপরেও আমার মনে প্রচুর ভয়। ভাই যদিও ভাই আমার হাত ধরছে দুইজনে, কিন্তু আমার মানে আমার শরীর কাঁপতেছে, যেহেতু আমি ছোট, যদি ওর দুইজনে অ্যাটাক না করে, যদি আমারে করে, আমার মনে এরকম একটা ভয়। আমি কাঁদতেও পারি না যে আমি কাঁদে দেবো। ভাই বলতেছে ঠিক আছে, যাওয়ার দরকার নেই, দেখি না আমরা কি হয়, যেহেতু আমাদের বাড়ির পাশে কোনো সমস্যা নেই। ঠিক কবর থেকে আবার একটু ব্যাগে আসলাম, এরপরে দেখি যে কুকুরের বেশে, আবার কুকুর না কিন্তু কুকুরের মতোই বেশ। হ্যাঁ ঠিক আছে, মানে আমরা শিয়ালও না, আমরা যখন ওর শরীরের দিক তাকাইতেছি, মনে হইতেছে কি যেন ওর পুরা শরীরে চোখের মতো দেখা যাইতেছে, সারা শরীরে, পুরা শরীরে মনে করেন যে পুরা শরীরে মানে চোখ মানে জ্বলতেছে খালি। আর রাত্রের বেলা তো অন্যরকম। পরে যাই হোক, এটা দেখার পর আমি মনে করেন যে আর দাঁড়াই থাকতে পারছি না, মানে আমি পড়ে যাই এরকম অবস্থা। পরে আমার যে 2 ভাই, ওরাও যে একটু ভয় পাইতেছে, কারণ ওরা একটু কাঁপতেছে, আমি বুঝতেছি। এই অবস্থা দেখার পরে হ্যাঁ, ওরা প্রচুর ভয় পেয়ে গেছে। পরে বলতেছে যে না, দৌড়িলে আমাদের সমস্যা হইতে পারে, অতএব আমরা একটু জোরে জোরে কথা বলি, দেখি। ইতিমধ্যে যখন আমরা দেখলাম, শুধু দেখে তিনজন মনে করেন 3জন ফেসের দিক তাকাইছে, দেখি যে ওই জিনিসটা আর নাই। তখন তো আমরা আরো ভয়ে আতঙ্ক হয়ে গেছি যে হ্যাঁ এটা কি দেখলাম। এরপরে বাজার থেকে প্রচুর আওয়াজ আসতেছে, মানে মনে করেন যে এমন বাতাসের মতো অবস্থা, মনে করেন যে সবকিছু উড়াই নিয়ে যাইতেছে, এরকম অবস্থা। তো আমার ওই 2 ভাই বলতেছে যে এটা কি ঘটতেছে আমাদের সাথে, আমরা কি ওর কোনো ক্ষতি করছি নাকি যে ও এরকম ভয় দেখেছে। পরে আমার এক চাচাতো ভাই ওখানেই বড় জনে বললো যে এই বেয়াদব, তুই আমাদের এলাকায় থেকে আমাকে ভয় দেখাস। এই কথা বলার পরে
বাতাস বুতে সব একবারে ঠান্ডা, কোনো শব্দ নেই। কোনো শব্দ নেই, একবারে থেমে গেল। থেমে যাওয়ার পর আমরা একটু সাহস পেলাম। আমি বলতেছি যে ভাই চলেন আমার বাড়িতে যাই, দুইজনেরে বলতেছি যে ভাই চলেন আমার বাড়িতে যাই। বাতাসটা থামার পরে আমার বড় ভাই বলতেছে যেহেতু আমাদের কথা শুনছে, দেখি আমরা কি হয় না, আর কিছু হয় নাকি। আমরা ফিরা আবার ব্রিজের ধারে গেছি। না, আপনার ভাইয়ের ধারণা ছিল যেহেতু না করার পরে মানে সবকিছু থেমে গেছে, থেমে গেছে, তার মানে আর আপনাদের কোনো ক্ষতি করবে না। ক্ষতি করবে না। আমরা যে ব্রিজের পাশে আবারও গেলাম, ব্রিজের পাশে যে আবারও বসছি, দেখি যে ব্রিজের ভিতর দিয়ে আবার বিড়ালের বাচ্চা হেঁটে যাইতেছে। সামন দিয়ে আবার আমার বিড়ালের বাচ্চা বের হয়ে গেল। ভাই তখন বলতেছে কিরে, একটু আগে কথা বললাম কিছুই না, আবার বিড়ালের বাচ্চা বের হলো কোত্থেকে। তখন ভাই বলছে কি বিড়ালের বাচ্চা ধরার লেগা দৌড় দিচ্ছে নাকি? দৌড় দিছে না, মানে 2-3 কাক আগাইছে যে ওরা ধরবো, এরকম ভাব। এই ধরার মধ্যেই হঠাৎ করে নাই বিড়ালের বাচ্চা আর নাই। এরপরে ভাই কইতেছে কি রে ঘটনাটা কি, আমাদের সাথে কি হইতাছে। যাই হোক, পরে আবার ব্রিজের পরে বসলাম, বসার পরে ভাই বলতেছে যে না আর এখানে থাকা যাবে না, আমরা আস্তে আস্তে আমরা আস্তে আস্তে আগাই। আনুমানিক তখন মনে করেন যে প্রায় 1টার উপরে, অনেক রাত। 1টার উপরে। পরে আমরা যখন মনে করেন যে আস্তে আস্তে রওনা দিতেছি, ঠিক বাজার পার হয় নাই, মনে করেন যে 3 ভাগের 2 ভাগ পার হয়েছি। এর মধ্যে বাজার থেকে একটা আওয়াজ আসতেছে যে তোরা বাইসে গেলি, আমার আজকে ছোট ভাই অসুস্থ। এই কথাটা যখন শুনছি আমরা, আমাদের মনে করেন যে শরীরের যে কি অবস্থা আমরা নিজে প্রকাশ করতে পারতেছি না, মানে যে পড়ে যায় এরকম অবস্থা। হ্যাঁ, এরকম 2টা আওয়াজ হয়েছে, 2বার যে আমার ছোট ভাই অসুস্থ হয়ে গেছে, নাহলে আজকে তোদের শেষ দিন ছিল। ঠিক আছে, জনই কথা শুনছে, আমি বলছি ভাই 1 মিনিট আর এখানে থাকবো না, কারণ আমার অবস্থা খুব খারাপ, কারণ যেহেতু আমি সবার ছোট, আমি একবারে নার্ভাস হয়ে গেছি, আমি পাইলে মানে পড়ে যাই এরকম অবস্থা। পরে ভাই বললো যে ঠিক আছে আর থাকা যাবে না, কারণ আমার জীবনে আমি এই এতদিন ধরে ছোট থেকে মানুষ হইলাম, আমি জীবনে এরকম কিছু দেখি নাই। আজকে যে ঘটনাটা হলো এটাই আমার জীবনে ফার্স্ট। পরে ভাইয়ের কথা মতো আমরা পরে বাড়িতে চলে আসলাম, ওখানেই শেষ। আমার নাম হচ্ছে মমিনুল ইসলাম। আমার জীবনের একটা ভয়ঙ্কর একটা আমার জীবনের ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছিল, এটা সম্বন্ধে কিছু বলবো। আচ্ছা ঠিক আছে। ঘটনাটা হলো আমরা 2 ভাই, আমি তো এনজিওতে থাকি, আমি 2 ভাই একসঙ্গে হঠাৎ করে। কোন জায়গার ঘটনা, কোন এলাকার, সে এলাকার নাম বলতে? এটা রংপুরের চিলমারি থানা ডিস্ট্রিক্ট। ওই সময় কিন্তু রংপুর ডিস্ট্রিক্টই ছিল। তারপরে আমরা 2 ভাই রাতের 11টা-12টার থেকে ওটা আমরা কিন্তু কোচ বলে এদিকে, ওটা কোচ টেটা। হ্যাঁ, এই যে জিনিস 2 ভাইয়ের হাতে 2টে নিয়ে আমরা মাছ মারতে করে নামলাম। নামার পর ওখানে কিন্তু একটা বাঁধ আছে, অবদা বাঁধ, সরকারি বাঁধ একটা আছে, ওটা হচ্ছে ওটা বাঁধ, ওটা বন্যার সময় যে আপনার মানে পানি আসে এটাকে আটক করার জন্য, যাতে এই পাশে ক্ষেতের কোনো ক্ষতি না সমস্যা হয়। বন্যার পরে এটা ঘটনা, বন্যার পানি যখন কমে যায় তখন কিন্তু গ্রাম অঞ্চলে এই মাছগুলো পাওয়া যায়, বিভিন্ন ধরনের মাছ, ওটাতে আমরা ধরি। ওটা হচ্ছে ক্যাটা দিয়ে মাছ ধরে। মাছ ধরতেছি কিন্তু কোনো লোক নাই। রাতের বেলা না, রাতের বেলা, রাত তখন 11টা-12টা হবে। যত রাত গভীর হয় তত ওই মাছটা পাওয়া যায়। একদম কিনারায় আসে চাপের থেকে আমাদের হাতে হ্যাসাক লাইট, হ্যাঁ, এটাই নিয়ে যাইতেছি। দেখি যে আমাদের সামনে ওই ঝাঁকি জাল একটা আছে না, যে এইভাবে ছাড়িয়ে দেয়, আমাদের থেকে কয়েক গজ আগে দেখি যে মাছ মারে। তা আমি আবার আমার ভাইকে বলি, আমি ছোট বড়, আমি বললাম মেয়ে ভাই এই সামনের লোকটাকে, আমরাও আগাইতেছি সেও আগাইতেছি, আমরা ওই মাথা থেকে ঘুরে আবার যখন এই পাশে আসি আবার দেখি আমাদের সামনে কে লোকটা। এইভাবে 1-1.5 ঘন্টার মতো এইভাবে কোনো মাছ পরে ও আমার খালিকে বলে কে হয় হোক চুপ থাকে, কে হয় হোক চুপ থাকে। তা আমি তো তখন ছোট, অতটা ভালো বুঝেন না। এইভাবে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো এইভাবে যায়। যাওয়ার পরে ওখান থেকে আমাদের ওখানে পাশেই একটা মাঠ একটা আছে, আবাদি মাঠ, তখন হাঁটু সমান পানি, হাঁটুর নিচে, ওখানেও মাছ আছে প্রচুর।
তো মাছ মারতে আছি, তো মাছ মারতেই হঠাৎ করে দেখি সামনে একটা পানি খুব একটা জোরে একটা ঘুরে নিয়ে দিল, খলাত করে একটা আওয়াজ হলো। আমাদের ওই সময় ধারণা হলো যে এখানে বুঝি একটা মাছ আছে, বড় সেই মাছ মাছটা আছে। অনেক মাছ হবে, মাছটা অন্য মাছের সাথে এই মাছটা বড় হবে। হুম, ওই মাছটাকে করলাম ফলো, হুম, ফলো করি 1 পাও 2 পায়ে আগে, আবার সামনে ওই একই সিস্টেম, পানি এমন নাড়ান দেয় যে ধান ক্ষেত যে রোয়া লাগায়, এই হুম। রোয়ার গাছগুলো এত ঢলে, হুম, এপাশ ওপাশ ঢলে, আবার আগাই। আর কোনো চিন্তা নেই, খেলে ওই মাছটার উপরে আমাদের এখন কোনো টার্গেট মানে আপনারা যে অন্য কিছু ভাবতেছেন না, না, শুধু আর অন্য ভাবতেছেন কিছু ভাবনা যে আমরা কোন দিকে যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না। শুধু ওই মাছটা ধরতে হবে এটাই। ওই মাছটা ধরতে হবে, এইভাবে পুরে মাঠে এইভাবে ঘুরতেছি, হ্যাঁ। ঘুরতে 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 এক পর্যায়ে ওই মাঠের মাঝখানে একটা জায়গা আছে, খুব ওই জায়গাটা কিন্তু জায়গাটা একবারে গভীর। ওই জায়গাটা গভীর, ওখানে ওখানে কয়েকটা কিন্তু পুষ্করণী আছে, সেটা পানির নিচে, কিন্তু ওটা টের পাওয়া যায় না, হুম, ওটা শুকনো মৌসুমে ওটা একটু মানে অনুমান করা যায়। হুম, এইভাবে যাইতে যেতে 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 দেখা গেল পট করিয়ে নাভির উপরে গেছি আমরা, পানি হুম, পানি কোমরের উপরে উঠে গেছে, কিন্তু তখন কিন্তু মাছ দেখা যাবে না, মাছ দেখা যাবে 8 ইঞ্চি 10 ইঞ্চির ভেতরে। হুম। কিন্তু আপনাদের এটা খেয়াল নাই। না, খেয়াল নাই, কিন্তু আমরা অলরেডি পানি এমন জায়গায় চলে গেছে, বুক বরাবর হয়ে গেছে পানি, হুম, হুম, কিন্তু আমাদের হাতে মানে ক্যাটা কতক আছেই, আছে। আর হেঁচাকে এইভাবে ধরছি, ধরেছে। হুশ নাই, আগাইতে আছে আগাইতে আছে, পট করে আমি বললাম, নিয়ে ভাই আমরা কোথায় যাচ্ছি, কই এসছেন, পানি এখানে আমাদের এক গলা হয়ে যাচ্ছে যাচ্ছে পানি, এখানে কেন আমরা? হুম, তখন আমার ভাই কিন্তু থমকে দাঁড়াইলো, দাঁড়ার পর আমার ভাইয়ের মুখের দিকে যখন আমি তাকালেন, হুম, দেখি যে ওর চোখগুলো বড় বড় হয়ে গেছে, হুম, And আমি ওকে দেখেও আমার একটু ডর ডর লাগতেছে, হুম। ও থমকে গেল। এখন সামনে আগাবার ধরি পানি লাগে বেশি, পেছনে যাতে ধরি পানি লাগে বেশি, বামে যাই ডাইনে যাই, এখন আমরা পড়ে গেলাম বিপদে। এটা কোন জায়গায় আসলো? হুম, আসলেই কিন্তু সত্য, হুম, এটা আমার জীবনের বাস্তব ঘটনা। হুম, তারপরে বামে যাই পানি এখন এইভাবে হাতায় হাতায় একটু চাবির ধরি, এই পা দেই দেই যেন পানি লাগে বেশি, হুম, ও পা দেই পানি লাগে বেশি। হ্যাঁ। তখন ওখানে কোনো ভাই দাঁড়াইলেন, 2 ভাইয়ের পিঠ একখানে করে দিয়ে, হুম, ওই ওর পিঠে আমার দিকে ওরটা এইভাবে, হুম। মানে দুইজনে ক্যাডা এইভাবে আটক নিছি, হুম, এইভাবে দিক আর পাই না, হুম, এইভাবে প্রায় ঘন্টা খানিক চলে যায়। হুম, পরে ওইভাবে ঘুরতে 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 পরে ওখানেই ঘুরবেন নাকি, হুম, এইভাবে ঘুরতে ঘুরতে পরে আস্তে 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 দেখি একটু আগাইতে আগাইতে দেখা গেল যে একটু পানি এক সাইডে যাচ্ছে, পানিটা একটু কম লাগছে, কম লাগতেছে। তো এইভাবে কিন্তু যাচ্ছে, অথচ ওইটার সাইডে আমাদের বাড়ি আছে, হুম, ওখান থেকে হাফ কিলো হবে না, হুম। কিন্তু তা থুয়ে আমরা অনেক দূরে চলে গেলাম, অনেক দূরে চলে গেছেন। অনেক দূরে চলে গেলাম, চলে যাওয়ার পরে হেঁচা খাতে আছে, কিন্তু হেঁচাকের অফ হয়ে গেল, ওহো, আলো আলো আর নাই। এখন এমন পর্যায়ে গেল যে নিজের চেহারাও নিজেরা কিন্তু, তখন আমরা 2 ভাই 2 জনের হাত ধরছি, হুম, হাত ধরছি মানে ওর যে লুঙ্গি পরছে, লুঙ্গির ওই জায়গার মতো এইভাবে হাত দিয়ে খামচে ধরছি, হুম, ধরার পর এইভাবে যেতে যেতে পরে দেখা গেল যে আমাদের বাড়ি থেকে মিনিমাম হুম। অন্তত 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে গেছি। দূরে চলে গেছে। হ্যাঁ, তারপরে? যখন ওখান থেকে যখন উঠে যখন যাচ্ছি, হুম, পেছনে খালি একটা আওয়াজ খালি পাইলাম, কাউকে দেখি নেই, হুম, গ্যাঙ্গেরা গ্যাঙ্গেরা, কিন্তু স্পষ্ট ভাষায় না, হ্যাঁ। অস্পষ্ট ভাষায় খালি বলো যে কপাল ভালো বাইচা গেলে, ওই কথা আছে। কপাল ভালো বাইচা গেলে, এইভাবে বললো। হুম, বলার পর তারপরে আমরা ওইদিকে আগাইলাম, আগানোর পর একটু শুকনো জায়গা পেলাম, কিন্তু কাদা, ওখানে আবার হেসাকের যে লাইটটা আছে ওটার নাম ছিল ম্যান্ডেল, হুম, ওই ম্যান্ডেল আবার কোনো লাগাবার চেষ্টা করলাম, লাগাইয়া নিজে না লাগে না, হুম। পরে ওখান থেকে অন্ধকারে হাঁটে হাঁটে পরে অনেক দূরে চলে যাই। বাড়িতে চলে গেল। হ্যাঁ, আর যাওয়ার পর ওখানে একটা জায়গার নাম ছিল মাসাবান্ধা, হুম, পরে এমন জায়গায় যা উঠলাম যে একটা রাস্তায় উঠলাম, রাস্তায় উঠে আমরা উত্তর পশ্চিম পূর্ব কোনো দিকেই আমরা পাচ্ছিলেন না, কোনটা পূর্ব কোনটা দক্ষিণ কোনটা উত্তর, এটা দিক হারায় ফেলছে। দিক একেবারে হারিয়ে গেছে। পরে ওখানে বসলাম, বসার পর আমার ভাই একটা সিগারেট খেলো, আমি বসে আছি, বসে থাকার পর কতক্ষণ থাকার পর আবার এই হেঁচাক লাগানোর জন্য চেষ্টা করলাম, ম্যান্ডেল তো কয়েকটা সাথে ছিল, পরে ওখানে লাগলো, লাগানোর পর হেঁচাকের আলোটা খালি তো সামনেই, হ্যাঁ। হেঁচাকের বাইরে কিন্তু অন্ধকার দেখা যায়,
হ্যাঁ হেসাক যদি কেউ কখনো গ্রামে ব্যবহার করে থাকেন, হেসাকের আলো কয়েক গজ পর্যন্ত দেখবেন একদম পরিষ্কার, পরিষ্কার পরে কিন্তু তার পরের টুক দেখা যাবে একেবারেই অন্ধকার। হ্যাঁ, এই তারপরে ওখানে অনেকক্ষণ থাকার পর তারপরে শুনে আমাদের দিক মানে ক্লিয়ার দিকটা হয়। দিকটা কি হ্যাঁ, ক্লিয়ার হয় যখন একটা রাস্তায় উঠলাম, রাস্তা দিয়ে হাঁটে যেতে একটা মসজিদ পেলাম। মসজিদটা দেখার পর তখন শুনে মনে করলাম যে হ্যাঁ, এটা এদিক গেছে, এটা এদিক গেছে। তখন তারপরে মসজিদটা দেখার পরে আপনার রাস্তার দিক সম্পূর্ণভাবে আপনারা হ্যাঁ পাইলেন, হ্যাঁ এটা পাইলাম। তারপরে এখানেই শেষ। হ্যাঁ, এই পর্যন্ত পরে ওখান থেকে তো বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর আমার স্ত্রীর তখন সবেমাত্র তার বাচ্চা হয়েছে। হ্যাঁ দেশ গ্রামের একটা আলোচনা আছে যে বাহিরে এদিকে মাছ ধরতে গেলে কিছু গেলে সাথে ভূত পেত নিয়ে আসতে পারে। হুম। তো তারপর খড়কুটে নিয়ে একটা আগুন জ্বালাইলাম, আগুন জ্বালিয়ে শরীর টরীর স্যাক ট্যাক দিলাম, দেওয়ার পর তারপরে অবশ্য বাড়িতে ঢুকলাম। হ্যাঁ, এই একটা। দেখ, আল্লাহর রহমতে হ্যাঁ। মানে আর বড় ধরনের কোনো না, ঘটনা ঘটে না। আর 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 কোনো ওই ধরনের তো ঘটনা আর আরো ঘটেনি। কি ঘটনা আছে আপনার? আর ওই ঘটনার মধ্যে ওই যে যেটা বললাম যে আমার কাছে সবচাইতে আমি ভয় পাইছিলাম, সেটা হলো ওই রেলওয়ে স্টেশন থেকে যখন ওই আমি ঘটনাটা গেছিলাম। বলেন, প্রথম থেকে বলেন, কি প্রথম জন্য থেকে গেছিলেন? হ্যাঁ যে আমি তখন তো এই এখন যেমন একটা আধুনিক যুগ এসছে, হুম, ভিসিআর ভিডিও কল দেখা যায়, মোবাইল, হুম, অনেক কিছু, হুম, সবকিছু হাতের কাছে। তখন তো সেই যুগ ছিল না। হুম। তখন মানুষ একটাই ছিল, আমোদ ফুর্তি করার জন্য যদি কেউ কোনো ছবি দেখতো, সিনেমা দেখতো, তাহলে সিনেমা হলে যেতে হতো। মানে বিনোদনের একমাত্র পন্থা ছিল সিনেমা হল। হ্যাঁ, একমাত্র ওটাই ছিল, সেটা হলো সিনেমা হল। তখন তো আমার বয়স এই 16-18 এরকম হবে। হুম, ট্রেনে চলে গেছি হুম, শহরে, যা সিনেমা দেখছি, দেখার পর একটা 9টার গাড়িতে আবার উঠছি, ব্যাক করব। হুম, ব্যাক করে যখন আবার আমার এলাকায় রমনা স্টেশন নাম, হুম, আমি সেখানে নামছি। নামি 3 জন ছিলাম পহেলা। 3 জন থেকে রেল লাইন ক্রস করিয়ে যখন এই পাশে আইছি, তখন হলাম 2 জন। হুম, 2 জন থেকে তারপর আমার এলাকায় হুম। রমনা নামে একটা বাজার আছে, রমনা বাজার। রমনা বাজারের কাছাকাছি আসলাম, তখন 2 জন পর্যন্ত। ওখানে আসার পরে একজন হঠাৎ করে সামন থেকে উধাও, বাঁয়ে গেল না ডানে গেল, আর খবর পেয়ে নেই, কিন্তু তার সাথে কোনো কথাবার্তা নাই। ওর মতো ও আমার সামনে সামনে যেতেছে, আমি পেছে আইতেছি। তো ওখান থেকে যাওয়ার পরে আমাদের ওখানে একটা বাড়ি ছিল, রয়্যাল মিয়া নাম, তারপরে শরীফের বাড়ি। এটা ওভারটেক করে যখন গেলাম, যাওয়ার পর হঠাৎ করে দেখি একটা বাঁশঝাড়। বাঁশঝাড় কিন্তু অরিজিনালি কিন্তু এইভাবে ঢুলতেছে, আর বাতাস শন 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 বাতাসটা শুধু বাতাস। বাজারে ছিল না? বাঁশঝাড়ই ছিল শুধু, আর কোথাও নেই। কিন্তু ওই জায়গাটা আসার পর এক কথা, রমনা বাজার পার হওয়ার পরে আমার শরীর ভিতরে একটা ভয় ভীতি সৃষ্টি হতেছে, খুবই সৃষ্টি হতেছে। যতই আগাইতেছি বাড়ির থেকে, ততই আমার ভয় ভীতি কিন্তু ব্যাপক ভাবে হচ্ছে। মানে বিষয়টা হইলো, এমনিতে আমি অনেকের কাছে শুনছি, যেহেতু আমি এই বিষয় নিয়ে আমি কাজ করি, এই বিষয়টা হলো আমি এই সবার কাছ থেকেই, অনেকের কাছ থেকে ভৌতিক ঘটনাগুলো সংগ্রহ করে আমার চ্যানেলে চালাই। হ্যাঁ, তো সবাই একই কথা বলে, ভয়ের কাছাকাছি, ভয়ের জায়গায়, মানে এরকম জায়গার কাছাকাছি আসলে নাকি শরীরে একটা অনুভূতি হয়। অনুভূতি হয়। এই ঘটনা সত্য? হ্যাঁ, অনুভূতি হয়। হুম, এটা আমরা আগে থেকে জানতাম যে এই জায়গাটা অনেকের কাছে শুনি, কিন্তু আমার কাছে কখনো ঘটেনি, কিন্তু ওই দিন ঘটে গেছে। হুম, তো যখন ওখানে আসলাম, আসার পর আমি একে পুরোপুরি জানি যে আমি এখন অ্যাটাক বুঝি হলেন এই ভয়ের জায়গায় হুম, আমি এসে গেছি। তারপরও আমি কিন্তু নিজের হাল ছাড়িনি। হুম, আর আমাকে তো বাড়িতে পৌঁছতে হবে, তখন রাতে 1:30-2টা বাজে, তাছাড়া আমি কোথায় যাবো? হুম, তা ঠিক আছে। কিন্তু আমি সাহস করে আগাইতেছি। তো আগার পর বেরি বাঁধ, যেটা অফ দা বাঁধ, হুম, আর ওখানে আর এক বাড়ি ছিল, লক্ষ্মীদের নাম। এই রোড থেকে ওই রোডে উঠতেছে, বেরিবানটা একটু উঁচা বেশি। বললাম না যে ওখানে উঠতেই হুম। এমনিতে তো আমি ভয়ে একটা খুবই আতঙ্ক হয়েছে মানে একদম খুলে। বাজারে ওই বাসের লারালারি দেখে আপনি ভয়ে এমনিতে আমি খুবই আতঙ্ক অবস্থায় আছি, ভয়ে। হুম, কিন্তু ওখানে যাওয়ার পর আমি যে ভয়টা পাচ্ছি, এটা মানে সাধারণ নর্মাল যদি কারো শরীর দুর্বল থাকতো বা হার্টের সমস্যা থাকতো, মনে হয় স্টক করতে। স্টপ করতো। ওই জায়গায় ওঠার সময় ওই 1-1.5 ফিট হ্যাঁ, আর কি হবে, ডিস্টেন্স হবে,
এর মধ্যেই দুইজন মুখে মুখে হয়ে অন্তত 10 মিনিটের মতো দাঁড়িয়ে মানে বিষয়টা হলো আপনি উপর থেকে উঠছেন আর একজন ও আর কি এখন নামবে, আমি উঠে গেছি, ও এখন ওখানে নামবে কাছাকাছি আসছে। কাছাকাছি, কিন্তু এতই অন্ধকার একটা সাদা জিনিস এইভাবে ধরলে দেখা যাবে না, আসলে দেখা যাবে না, এরকম অন্ধকার, যেটাকে আমাদের দেশ গ্রামে বলে আমাবস্যার অন্ধকার বলে, আমাবস্যার রাত, সেদিন নাকি খুব অন্ধকার যায়। যখন দাঁড়াচ্ছি, দাঁড়ানোর পর দুইজনে দুই জায়গার মধ্যে একদম থাম্বার মতো দাঁড়িয়ে গেছি, সেও আগায় না পেছায় না, আমিও আগাই না আর পিছাই না, মানে কারো ভেতর থেকে কোনো সাউন্ড এসতেছে না, মানে কথা বলার মতো আর ভেতরে মানে কণ্ঠ মনে ওটা বন্ধ হয়ে গেছে, মানুষের গলার যে একটা কথা বলার যে শক্তি রে, এটা মনে হয় বন্ধ হয়ে গেছে। মানে আপনি জোর করে কথা বলতে না, পারতেছেন কথা বলার মানে কথা বলার চেষ্টা করলো, গলা দিয়ে একটা কেমন একটা, যেমন এই যে একটা আওয়াজ একটা আছে, আওয়াজটা হলো শ্মশানী জাতীয়, হ্যাঁ এরকম। দাঁড়িয়ে থাকতে আমি আগে বলছি, কিন্তু কথা মুখ দিয়ে আসেন, ওই যে আপনার করলাম না যে আমি এমনই তোতলা হয়ে গেলাম, এরকম তোতলা বুঝার মানুষ হয় না। আমি যে করতেছি এই কেকেতেই শেষ, আমি কিন্তু আমি যে কথাটা বলবো আপনি কে, এই কথাটা ভেতর দিয়ে ও করতেছে ওই তোতই আটক, সে এই কথাটা বলতে পারতেছে না, তোমরা কেডা, তোমরা কে, আমি বলবো আপনি কে, হ্যাঁ বলবে তোমরা কে, মানে এটা কি এদের না দুইজনে পারতেছে, পাওয়ার পরে দুইজনেই তোতলামি শুরু হয়েছে, মানে সে কথাটা মানে আসতেইছে না, একেবারে না। পরে এইভাবে আবার কতক্ষণ দাঁড়িয়ে থাকার পর আল্লাহর রহমতে কেমনে জানি আপনার যে কথা একটু ঠাস করে একবার কিন্তু বাইরে আসলো, যে কে 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 করতে করতে পট গেল, আপনি কে, হ্যাঁ ঘুরিয়ে কয়ে আপনি কে, এই আপনি কে দুইজনেই করতে, পরে সে না আমি ফলো করে দিই যে তার কাছে একটা গাঁটটি ছোট্ট একটা টোপলা, সে অন্য জায়গায় একটা কাজে যাবে, তারপরে সে নেইছেন কি ব্যাপার, আপনি কই থেকে এইভাবে কথা হলো, কথা হওয়ার পর তারপরে ওই ভয়ের জায়গাটা থেকে এইভাবে ডাকে আসি, বাসায় চলে আসি। তো ওইটা আমার কাছে ছিল সবচেয়ে আমার একটা ভয়ঙ্কর, কারণ ওখানেই এই ভয়টাই ছিল আমার কাছে সবচেয়ে। সেটা হচ্ছে সেটা আপনি ভয়ের কিছু দেখেন নাই, কিন্তু না এটা একটা মানে যেহেতু নির্ঝুম জায়গা, হ্যাঁ নির্জন জায়গা, কোনো একটা পাখি বা কোনো একটা যদি গেলে একটা কুকুরও সামন দিয়ে হেঁটে যেত, তাও একটা মনে হতেছে আমার সাথে একটা আইতেছে, কিন্তু হঠাৎ করে এমনি ভয়ের জায়গা, তার মধ্যেই হঠাৎ করে একটা মানুষ সামনে, সেও দাঁড়িয়ে রয়েছে, আমিও দাঁড়িয়ে রয়েছি, এই জন্য ভয় একটা সৃষ্টি হয়ে গেছিল, পরিবেশ সৃষ্টি হয়ে গেছিল। যাক আঙ্কেল, ধন্যবাদ আপনাকে, আপনি আপনার জীবনের দুটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এই ঘটনাটি শুনছেন তারা অবশ্যই ঘটনাটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং আরও নতুন নতুন ঘটনা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।